উত্তর কোরিয়ার কথা উঠলেই সবার আগে নাম আসে কিম পরিবারের। প্রকৃতপক্ষে উত্তর কোরিয়ার ক্ষমতায় কিম পরিবারের উত্থান কেবল একটি রাজনৈতিক পরিবারের কাহিনী নয়, এটি এক জাতির মানসপটে নির্মিত এক দীর্ঘ মিথ, যেখানে ইতিহাস, যুদ্ধ, বীরত্ব, প্রোপাগান্ডা এবং কর্তৃত্ব একসাথে মিশে তৈরি করেছে এক অদ্ভুত রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি। 1910 থেকে 1945 এই দীর্ঘ 35 বছর কোরীয়দের স্মৃতিতে নেমে এসেছে ভয়, ক্ষোভ ও সংগ্রামের প্রতীক হয়ে। সেই অস্থির সময়েই জন্ম নেন কিম ইল সুং, যাকে পরবর্তী যুগে উত্তর কোরিয়ার প্রচারণা যন্ত্র শুধু একজন গেরিলা যোদ্ধা নয়, বরং জাতির ত্রাতা হিসেবে গড়ে তুলেছে। মাঞ্চুরিয়ার বরফ ঢাকা পাহাড়ে তিনি যে গেরিলা প্রতিরোধ বাহিনী পরিচালনা করতেন, তার বাস্তবতা যতটা না ছিল, কিন্তু প্রোপাগান্ডা ছিল তার চেয়ে ঢের বেশি। জাপানি দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিটি লড়াই, প্রতিটি হামলা, প্রতিটি বেঁচে ফেরা সবই পরবর্তী সময়ে তাকে এক পৌরাণিক বীরের মর্যাদা এনে দেয়। কোরিয়ার মুক্তি যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে বাস্তবায়িত হয়, তখনই সোভিয়েত ইউনিয়ন উত্তর অংশে সামরিক নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং তাদের চোখে কিম ইল সুং হয়ে ওঠেন আদর্শ বিপ্লবী, যাকে দিয়ে নতুন সমাজতান্ত্রিক রাষ্ট্র গড়া যেতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানে যখন জাপানি সাম্রাজ্য ভেঙে পড়ে এবং কোরীয় স্বাধীনতার মুখোমুখি হয়, তখনই শুরু হয় নতুন ভূ রাজনৈতিক টানাপোড়েন। যুক্তরাষ্ট্র দক্ষিণ অংশে আর সোভিয়েত ইউনিয়ন উত্তর অংশে প্রভাব বিস্তার করে। এই কোরীয় ভূখণ্ডে শুরু হয় শীতল যুদ্ধের প্রথম কিস্তি। সোভিয়েত নেতৃত্বের পৃষ্ঠপোষকতা পেয়ে কিম ইল সুং খুব দ্রুতই রাজনৈতিক শক্তি অর্জন করেন। শুধু যুদ্ধের বীর হিসেবে নয়, বরং নতুন সমাজতান্ত্রিক উত্তর কোরিয়ার সম্ভাব্য নেতা হিসেবে তিনি সোভিয়েতদের কাছে হয়ে ওঠেন এক বিশ্বস্ত মুখ। 1948 সালে গণপ্রজাতন্ত্রী কোরীয় প্রতিষ্ঠার পর তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হলেও বাস্তবে তিনি ছিলেন রাষ্ট্রের সর্বোচ্চ শক্তি। ক্ষমতা হাতে পাওয়ার পর তিনি দেশের রাজনৈতিক কাঠামোকে ধীরে ধীরে নিজের মতো করে সাজাতে শুরু করেন। যুদ্ধ বিধ্বস্ত দেশে জনগণের ক্ষোভ, প্রত্যাশা এবং মুক্তির আকাঙ্ক্ষাকে তিনি নেতৃত্বে রূপান্তর করতে শুরু করেন। শ্রমিক পার্টিকে তিনি ধীরে ধীরে তার নিজস্ব অনুগতদের হাতে সঁপে দেন। সোভিয়েতপন্থী, চীনাপন্থী বা স্থানীয় বিপ্লবী গোষ্ঠী প্রত্যেককে তিনি সময়ের সঙ্গে সঙ্গে সরিয়ে দেন। এই প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন হয় 1950 সালের কোরিয়া যুদ্ধের পর। যুদ্ধটি যেমন কোরীয় উপদ্বীপকে আজকের স্থায়ী বিভাজনে ঠেলে দেয়, তেমনি কিম ইল সুং এর নেতৃত্বকে করে তোলে অপ্রতিদ্বন্দ্বী। সাম্যবাদী চিন্তা, সোভিয়েত সমর্থন এবং যুদ্ধোত্তর পুনর্গঠনের মনস্তাত্ত্বিক শক্তি সবই মিলিয়ে তিনি নিজেকে জাতির একমাত্র ত্রাণকর্তা হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হন। এরপর শুরু হয় জুচে মতাদর্শের যুগ। একই সঙ্গে রাজনৈতিক কাঠামো, প্রচারণা ও জাতীয় পরিচয়ের পুনর্নির্মাণের পর্ব। কোরীয় ভাষায় জুচে মানে আত্মনির্ভরতা, কিন্তু কিম ইল সুং এটি শুধু অর্থনৈতিক স্বাধীনতার ধারণা হিসেবে উপস্থাপন করেননি, তিনি এটিকে জাতীয় আত্মার এক অন্তর্গত নীতিতে রূপ দেন। শিক্ষা, সাহিত্য, শিল্প, গণমাধ্যম, এমনকি প্রতিদিনের নাগরিক জীবনে কিম ইল সুং এর উপস্থিতি সর্বত্র ছড়িয়ে দেওয়া হয়। তার জন্মস্থানকে পবিত্র পাহাড়, আর তার পরিবারকে বিপ্লবের বীজ, আর তার জীবনকে এক ঐশ্বরিক দায়িত্ব হিসেবে উপস্থাপন করা হয়। এমন শক্তিশালী প্রোপাগান্ডা চালানো হয় যেন কিম পরিবার ছাড়া জাতির মুক্তি অসম্ভব। 60-এর দশক থেকে কিম ইল সুং তার উত্তরসূরি তৈরির কাজ শুরু করেন। তার ছেলে কিম জং ইলকে তিনি রাষ্ট্রের সাংস্কৃতিক ও প্রচারণা বিভাগের নিয়ন্ত্রণ দেন। কিম জং ইল নিজেকে প্রতিষ্ঠা করেন চলচ্চিত্র, থিয়েটার, শিল্প ও সাহিত্য নিয়ন্ত্রণের মাধ্যমে। তার হাতে রাষ্ট্রীয় সাংস্কৃতিক যন্ত্র হয়ে ওঠে ক্ষমতা সুসংহত করার এক শক্তিশালী অস্ত্র। 3 দশকের প্রস্তুতির পর 1994 সালে কিম ইল সুং মৃত্যুবরণের আগেই
উত্তর কোরিয়ার বংশগত নেতৃত্বের ভিত্তি এতটাই সুদৃঢ় হয়ে যায় যে কিম জং ইল অনায়াসেই ক্ষমতা গ্রহণ করেন। কিম জং ইলের আমলে উত্তর কোরিয়া আরেকটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক অধ্যায় অতিক্রম করে। 1990-এর দশকের ভয়াবহ দুর্ভিক্ষ উত্তর কোরিয়ায় কয়েক লাখ প্রাণহানি ঘটায়। সোভিয়েত ইউনিয়নের পতনের পর দেশটি অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রাকৃতিক দুর্যোগ, খাদ্যাভাব এবং রাষ্ট্রীয় ব্যর্থতার ফলে লাখো মানুষ প্রাণ হারায়। এই সংকটের সময়েও কিম জং ইল ক্ষমতা ধরে রাখতে ব্যবহার করেন সোংবুন বা সেনাবাহিনী প্রথম নীতি। রাষ্ট্রের কেন্দ্রবিন্দুতে সামরিক বাহিনীকে দাঁড় করিয়ে তিনি নিশ্চিত করেন যে সেনাবাহিনীর আনুগত্য কখনোই তার হাতছাড়া না হয়। একই সঙ্গে দ্রুতগতিতে পরমাণু কর্মসূচি এগিয়ে নিয়ে তিনি বিশ্ব রাজনীতিতে এক কঠিন সমীকরণ তৈরি করেন। একদিকে ক্ষুধার্ত দেশ, অন্যদিকে এক আগ্রাসী পরমাণু শক্তি। 2011 সালে কিম জং ইলের মৃত্যু উত্তর কোরিয়ার নেতৃত্বে তৃতীয় প্রজন্মের সূচনা করে। মাত্র 30-এর কোঠায় থাকা কিম জং উন ক্ষমতায় এসে দ্রুত বুঝিয়ে দেন ক্ষমতা ধরে রাখতে হলে নির্মমতাই সবচেয়ে কার্যকর হাতিয়ার। নিজের চাচা জাং সং থেকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া থেকে শুরু করে গণমাধ্যমের উপর কঠোর নিয়ন্ত্রণ, সামরিক নেতৃত্বে ব্যাপক রদবদল সবই ছিল তার ক্ষমতাকে প্রশ্নাতীত করার প্রচেষ্টা। একই সঙ্গে তিনি নজিরবিহীন গতিতে উন্নয়ন করেন ক্ষেপণাস্ত্র ও পরমাণু প্রযুক্তি, যা তাকে বিশ্ব কূটনীতির সবচেয়ে আলোচিত নেতাদের একজন হিসেবে গড়ে তোলে। কখনো তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে হাত মেলান, কখনো আবার হুমকিমূলক ভাষায় বৈশ্বিক উত্তেজনা বাড়িয়ে তোলেন, এবং এই দ্বৈত কৌশলই তার শাসনের অনন্য বৈশিষ্ট্য। আজ উত্তর কোরিয়ার ক্ষমতার কেন্দ্রে আছেন কিম জং উন, কিন্তু তার পেছনে দাঁড়িয়ে আছে ইতিহাস, যুদ্ধ এবং প্রচারণায় গড়ে ওঠা এক বিশাল সাম্রাজ্য। এমন এক পার্সোনাল কাল্ট যা উত্তর কোরীয় জনগণের জীবনে শুধু রাজনৈতিক নয়, মানসিক ও সাংস্কৃতিক ভাবনার উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ রাখে। কে জানে কিম বংশের শেষ কোথায়। এখনকার মতো এই পর্যন্তই। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথেই আপনি সবার আগে দেখে নিতে পারেন। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।